নমস্কার। শ্রী অরবিন্দের জীবনীর তৃতীয় পর্বে আমি বন্ধু অরিন্দম আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রাখছি যে আমার এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা করে সাবস্ক্রিপশন আমার এই চ্যানেলটিকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। তাই বারবার অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর শেয়ার করুন, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের ভালো লাগা এবং মন্দ লাগা এগুলো সবকটাই আপনারা কমেন্টসের মধ্যে জানান, এবং আগামী দিনে আপনারা কী ধরনের গল্প শুনতে চাইছেন তার যদি একটা বিবরণ আপনারা দেন তাহলে বাধিত হব। কথা না বাড়িয়ে চলে আসি শ্রী অরবিন্দের জীবনীর তৃতীয় পর্বে। আইসিএস হওয়াটাই যখনকার দিনে এদেশে বড়লোকের ছেলেদের জীবনের সবচেয়ে বড় কাম্য ছিল, তখনকার দিনে শ্রী অরবিন্দ কেন তা হলেন না? যখন সিভিলিয়ান হওয়া স্বর্গের ইন্দ্রত্ব লাভের সমতুল্য বলে বিবেচিত হতো, তখন অরবিন্দ কেন তা হলেন না? সেটা জানতে হলে ইংল্যান্ডে তার ছাত্র জীবনের একটা অধ্যায়ের কথা বলতে হয়। 11 বছর বয়সেই তার মনে এরকম একটা ধারণা বদ্ধমূল হয়েছিল যে পৃথিবীতে একটা যুগান্তকারী পরিবর্তন আসন্ন হয়ে আসছে। সব কিছু ওলটপালট হয়ে যাবে সেই পরিবর্তনের মুখে, আর সেই পরিবর্তনের বিরাট কাজে তাঁরও একটা বিশেষ ভূমিকা আছে। ভবিষ্যতের সেই ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য তাঁকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। তার বাবা ছিলেন সাহেব ডাক্তার আইএমএস, কিন্তু তার চাকরি জীবনে সাদা চামড়ার আইএমএস আর কালো চামড়ার আইএমএস এই দুই শ্রেণীর চাকরিয়ার মধ্যে বেতন ও পদবিতে পার্থক্য দেখে কৃষ্ণধন ঘোষের অন্তরেও কেমন একটা বিক্ষোভের সঞ্চার হয়েছিল। ভারত সাম্রাজ্যের শাসনের ব্যাপারে ব্রিটিশ গভর্নমেন্টের হৃদয়হীনতা ও উদাসীনতার উল্লেখ করে তিনি বিলেতে তার তৃতীয় পুত্রটির কাছে যেসব চিঠি লিখতেন, সেগুলো পড়ার পর অরবিন্দের মনের মধ্যে ধীরে ধীরে একটা নতুন ভাবের উদয় হয়। সেই ভাব দেশপ্রেমের ভাব। কৃষ্ণধন শুধু চিঠিই লিখতেন না, তার ছেলেদের কাছে মাঝে মাঝে দেশীয় সংবাদপত্রও কিছু কিছু পাঠাতেন। বিশেষ করে অমৃতবাজার পত্রিকা আর সুরেন বাণিজ্যের বেঙ্গলি, এই দুটি ইংরেজি কাগজের তখন খুব প্রচার ও প্রতিপত্তি ছিল। ছেলেদের মধ্যে শুধু অরবিন্দ খুব মন দিয়ে সেসব কাগজ পাঠ করতেন। সেই সব কাগজে নানা রকম খবরের মধ্যে এমন সব খবর থাকত যেগুলো পড়বার পর কিশোর অরবিন্দের মন ইংরেজদের বিরুদ্ধে ব্রিটিশনায় ভরে উঠত। সেই সব খবরের ভেতর দিয়ে ইংল্যান্ডে বসেই তিনি জানতে পারেন যে ভারতবর্ষে ভারতীয়রা কিভাবে ইংরেজদের হাতে লাঞ্ছিত এবং অপমানিত হয়। এর ফলে তার মনে একটা নতুন ভাবের উদয় হয়। সেই ভাব তীব্র ইংরেজ বিদ্বেষ ভাব। এই সব এবং আরও অন্যান্য ঘটনা থেকে ক্রমে অরবিন্দের মনের মধ্যে জেগে উঠতে থাকে দারুণ বিক্ষোভ। তখন তার বয়স মাত্র 11 বছর। তখন থেকেই তিনি বুঝতে পারেন যে তার প্রিয়তম জন্মভূমি ভারতবর্ষ বিদেশি শাসনের অধীনে। পরাধীনতার বেদনা তাকে অস্থির করে তুলেছিল সেই বয়সেই। এর বিরুদ্ধে তার মনে জেগে উঠেছিল প্রচণ্ড বিক্ষোভ। এই কারণেই তিনি সিভিলিয়ান হতে চাইলেন না। এই দেশপ্রেম, এই ইংরেজ বিদ্বেষ আর পরাধীন দেশের জন্য এই বিক্ষোভ তার অন্তরে তিনি জ্বালিয়ে রেখেছিলেন ঠিক অগ্নিহতির মতো। যত বয়স বাড়ে ক্রমে চিন্তাও তত গভীর হয়ে মনের মধ্যে জমাট হয়ে ওঠে। দেশের ভাষা জানে না, মাতৃভাষার সঙ্গে কোনো পরিচয় নেই, তবুও কি গভীর দেশাত্মবোধই না সেদিন এই প্রবাসে কিশোরের চিত্ত অধিকার করেছিল। সেই অরবিন্দের পক্ষে সিভিলিয়ান অরবিন্দ হওয়া
একেবারেই অসম্ভব ছিল। মনে হবে ইংল্যান্ডে লেখাপড়া করতে গিয়ে শ্রী অরবিন্দ বুঝি দিনরাত বই নিয়েই থাকতেন, আর কিছু করতেন না। কিন্তু যেদিন থেকে সকলের অলক্ষ্যে তার মনের মধ্যে স্বদেশ প্রেমের বীণা বেজে উঠতে থাকে, সেদিন থেকেই স্বদেশের মুক্তি সাধনের জন্য কি করতে পারা যায়, কতটুকুনি করা যায়, এরকম চিন্তা দিন দিন প্রবল হয়ে উঠেছিল তার কেমব্রিজের ছাত্র জীবনে। কেমব্রিজে সেই সময় ভারতীয় ছাত্রদের মধ্যে একটি সমিতি ছিল, তার নাম ভারতীয় মজলিস। অরবিন্দ সেই মজলিসের একজন সভ্য হলেন। কিছুদিন পরে মজলিসের সম্পাদক হওয়ার গৌরবও লাভ করেন। এই ভারতীয় মজলিসের সম্পাদক হিসাবে তিনি কয়েকটি বক্তৃতা দিয়েছিলেন। সেই সব বক্তৃতা থেকে ঠিকরে বেরোত বিপ্লবের আগুন। উত্তরকালে বাংলা তার নেতৃত্বে যে বিপ্লব বহ্নির তরঙ্গ উদ্বেল হয়ে উঠেছিল, এই বক্তৃতাগুলি তার যথেষ্ট ইঙ্গিত ছিল। ক্রমে লন্ডনের অন্যান্য ছাত্রদের নিয়ে ছোটোখাটো একটি বৈপ্লবিক সমিতি গঠন করলেন তিনি। এই সমিতির সবাই অরবিন্দের চিন্তাধারায় অনুপ্রাণিত হয়েছিল। এই বৈপ্লবিক সমিতি থেকেই লন্ডনের বুকে জন্ম নিয়েছিল একটি গুপ্ত সমিতি। সেই সমিতির নাম ছিল লোটাস অ্যান্ড ড্যাগার। নবজাত এই গুপ্ত সমিতির প্রত্যেক সভ্যই সেদিন অরবিন্দের প্রেরণায় এই শপথ গ্রহণ করেছিলেন, যেভাবে পারব বিদেশি শাসনের অবসান ঘটিয়ে জন্মভূমিকে শৃঙ্খল মুক্ত করব। অরবিন্দ নিজে এই শপথ রক্ষা করেছিলেন অক্ষরে অক্ষরে। আপনার নামই অরবিন্দ ঘোষ? হ্যাঁ। আপনি বরোদার মহারাজ? হ্যাঁ। কেমব্রিজে আসার আগে আপনার বিদ্যা ও পাণ্ডিত্যের কথা আমি অনেক শুনেছি। আমি স্যার হেনরি কটনের ভাইয়ের কাছে আপনার সম্বন্ধে শুনেছি। আলাপ করে খুশি হলাম। আমিও আপনার সঙ্গে আলাপ করে খুশি হলাম। আজ থেকে আপনি আমার বন্ধু ও শিক্ষক। শিক্ষক কতখানি হতে পারবো জানি না, তবে আপনার বন্ধুত্ব সসম্মানে স্বীকার করলাম। এইভাবে সেদিন লন্ডনে সন 1891 প্রথম আলাপ পরিচয় হয়েছিল বরোদার তরুণ মহারাজা সায়াজিরাও গায়কোয়াড়ের সঙ্গে। প্রথম আলাপেই দুজন দুজনের বন্ধু হলেন। গায়কোয়াড়ও এই ভারতীয় তরুণের খুব গুণমুগ্ধ ছিলেন। তিনি এসেছিলেন কেমব্রিজে পড়তে। ভারতবর্ষ ত্যাগ করার সময় তিনি শ্রী অরবিন্দের কথা শোনেন এবং তার সঙ্গে পরিচিত হওয়ার আগ্রহ হয় তার। সেই সময় বাড়ি থেকে খরচপত্র একরকম বন্ধ হওয়াতে অরবিন্দ একটু অসুবিধায় পড়েছিলেন। লন্ডনের মতন জায়গা তো সামান্য খরচের ব্যাপার নয়। দু একটা কাগজে লিখে তিনি কিছু উপায় করতেন। তাঁর পড়া শেষ হয়ে গেছে, দেশের জন্য চিন্তাভাবনা করতে শুরু করেছিলেন। কিন্তু ভারতবর্ষে ফিরে গিয়ে কি যে করবেন তা তখনও পর্যন্ত তিনি ভেবে ঠিক করতে পারেননি। এমন সময়ে ভগবানের আশীর্বাদের মতন তার জীবনের পথে এলেন বরোদার তরুণ মহারাজা। লন্ডনের বিদ্বৎ সমাজে অরবিন্দ ঘোষের নাম তখন সকলের মুখে মুখে। এক আধ বছর নয়, একেবারে শৈশবকাল থেকে প্রায় 14 বছর ধরে তিনি এইখানে বিদ্যা শিক্ষা লাভ করেছেন এবং দুর্লভ খ্যাতিও অর্জন করেছেন। ইউরোপের 5-6টা ভাষায় তিনি এই বয়সেই সুপণ্ডিত। বড়দার গায়কোয়াড়ও তাই ভাবলেন প্রবাসে এমন শিক্ষিত লোকের সাহচর্যই দরকার। কিন্তু প্রথম দর্শনেই অবাক হয়ে গেলেন। ইনি তো এত বছর ধরে ইংল্যান্ডে বাস করছেন, 7 বছর বয়স থেকে, কিন্তু বেশভূষা দেখে তো তেমন মনে হয় না। সাহেবিয়ানা একে এতটুকু স্পর্শ করেনি, কি আশ্চর্য! ইনি কেমব্রিজের দদীপ্যমান ছাত্র ছিলেন, ইনি সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেছেন, অথচ এমন সাদাসিধা সরল শান্ত প্রকৃতির মানুষ, এ যেন না দেখলে বিশ্বাস করতে ইচ্ছা হয় না। সাউজিরাওয়ের সমস্ত অন্তর এই মানুষটির প্রতি শ্রদ্ধায় ভরে উঠল। সেই যে প্রথম সাক্ষাতে মহারাজা তাকে শ্রদ্ধার আসনে বসিয়েছিলেন, পরবর্তী 14 বছর কাল অরবিন্দ
সেই আসনেই অধিষ্ঠিত ছিলেন। মহারাজা কেমব্রিজে পড়বেন, বছরখানেক লাগবে তার লেখাপড়া শেষ করতে। অরবিন্দকে মহারাজা তার নিজের কাছেই এনে রাখলেন, তার প্রাইভেট সেক্রেটারি হিসেবে। এক দারুণ দুশ্চিন্তার বোঝা যেন নেমে গেল তাঁর বুক থেকে। খরচপত্রের সমস্ত ভারই এখন মহারাজার। এই ঘটনার পর থেকে ভগবান বিশ্বাস তাঁর আরও সুদৃঢ় হল। মহারাজার পড়াশোনায় সাহায্য করার পর বাকি সময়টা অরবিন্দ নিজের পড়াশোনায় অতিবাহিত করেন। আবার পড়াশোনা, হ্যাঁ, এবার নিজের দেশের জিনিস জানবার ও পড়বার আগ্রহ দেখা দিল তার মধ্যে। অল্প স্বল্প বাংলা ও সংস্কৃত বুঝতে শিখেছেন। ইংরাজি ভাষায় ভারতীয় সভ্যতার পরিচায়ক হিসাবে রামায়ণ মহাভারতের অনুবাদ পড়তে আরম্ভ করলেন। কিন্তু দেশের জিনিস বিদেশি ভাষার ভেতর দিয়ে পড়ে তার মন যেন তৃপ্ত হয় না। কবে তিনি মাতৃভাষা শিখবেন, সংস্কৃত শিখবেন অন্যান্য ভারতীয় ভাষা, এই চিন্তায় অরবিন্দের সমস্ত মন যেন ব্যাকুল হয়ে ওঠে। নিজের দেশের সঙ্গে তার পরিচয় যত নিবিড় হয়ে উঠতে থাকে, অরবিন্দের চিন্তায় ভারতবর্ষের এক গরিমাময় রূপ ফুটে ওঠে। কিন্তু মাতৃপূজার মন্ত্র তখনও তার কানে এসে পৌঁছয়নি। ইংল্যান্ডে বসেই মন্ত্রটি লাভ করলেন একদিন অরবিন্দ। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ বইটি এলো তাঁর হাতে। তারই মধ্যে পেলেন এই দিব্য মন্ত্র। এই মন্ত্র বুকে নিয়েই 1893 সালে ফেব্রুয়ারি মাসে মহারাজার সঙ্গে এক জাহাজে চড়ে অরবিন্দ স্বদেশে ফিরলেন। এই সুদীর্ঘকাল প্রবাসে ছাত্রজীবন অতিবাহিত করে তিনি সাহেব হয়ে ফিরে আসেননি। ফিরে এসেছিলেন জাতীয়তাবাদে ভরপুর হয়ে, জাতীয় মন্ত্রে উদ্ভূত হয়ে। আজকের মতো তৃতীয় পর্ব পাঠ এখানে শেষ করছি। আসবো আগামী দিনে চতুর্থ পর্ব নিয়ে। আবারও একবার আপনাদের সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আবেদন রাখি, আমার এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, প্রচুর শেয়ার করুন। ভালো থাকবেন। নমস্কার।